আজকে আমরা পড়ব ক্লাস 12 ইতিহাস বইয়ের চ্যাপ্টার 1। এখানে প্রত্যেকটা ভিডিও পার্ট 1 পার্ট 2 করে আসবে, ঠিক আছে। আজকে চ্যাপ্টার 1 এর পার্ট 1 ভিডিও একদিনে সম্পূর্ণ চ্যাপ্টার শেষ করা কিন্তু সম্ভব না, তো সেজন্য প্রত্যেকটা ভিডিও পার্ট 1 পার্ট 2 করে আসবে। সম্ভবত 3টে মতো ভিডিও এখান থেকে আসতে পারে। তো আমরা যেটা এখান থেকে পড়ব, আমরা এখানে পড়ব ভারতবর্ষে দশম থেকে সপ্তদশ শতকে, ঠিক আছে। দশম থেকে সপ্তদশ শতকে যে সমস্ত দার্শনিক, পর্যটক, ছাত্রছাত্রী যারা ভারতবর্ষে পড়াশোনা করতে আসে, তারা ভারতবর্ষে যখন ঘুরতে আসে, তাদের যে ভ্রমণ বৃত্তান্ত কাহিনী, সেই কাহিনীতে ভারতবর্ষের রূপ কেমন ছিল সেটা আজকে আমরা ভালো করে পড়ব, ঠিক আছে। তো সেটা আমরা পড়ব। তো সেটা পড়ার আগে আমাদেরকে জানতে হবে যে দশম শতকের আগে ভারতবর্ষের রূপটা বা কাহিনীটা কেমন ছিল, সে কাহিনীটাকে আমাদের আগে বুঝতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো সেই সমস্ত লেখকদের লেখা, তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে কোন লেখক কোন রাজার সম্বন্ধে কি বলছে, সেই কথাগুলো যুক্তিযুক্ত হয় কি হয় না, সেগুলো কিন্তু আমরা খুব ভালো করে বুঝতে পারবো। আমাদের আগে জানতে লাগবে যে দশম শতকের আগে ভারতবর্ষ কিভাবে শাসিত হতো, সেখানকার রাজারা কিভাবে শাসন করত, অথবা সেখানে ভারতবর্ষে কতগুলো খণ্ডে খণ্ডে ভাগ ছিল প্রত্যেকটা জায়গা বিভিন্ন রাজাদের মধ্যে, ঠিক আছে। তো হর্ষবর্ধন বলে একজন রাজা ছিলেন, যার রাজধানী ছিল কি কনৌজ ছিল, ঠিক আছে। কনৌজ কোন জায়গাতে আছে? কনৌজ ভারতবর্ষের মোটামুটি ঠিক এরকম জায়গাতে আছে, ঠিক আছে। ভারতবর্ষের ম্যাপটা ভালো করে আঁকানো হয়নি, তোমরা একটু কোঅপারেট করো, বুঝে নাও। তো হর্ষবর্ধন যখন মারা যায় 647 সালে, আর হর্ষবর্ধন যখন বেঁচে ছিল তখন বিভিন্ন রকম রাজবংশ, যেমন ধরে নাও পাল, সেন, গুর্জর, প্রতিহার, রাষ্ট্রকূট, প্রত্যেকটা রাজবংশ তারা কি চাইতো? তারা চাইতো কনৌজ বলে যে দেশটা, এই যে এখানে কনৌজ আছে, কনৌজ, এই কনৌজ যে জায়গাটা, এটা সবাই নিজেদের মধ্যে চেত, সবাই চাইতো যে জায়গাটাকে দখল করবে। জায়গাটা দখল করার কারণ আছে, কারণটা কি? সেখানে বিভিন্ন ব্যবসা বাণিজ্যিক কারণে বা বিভিন্ন কারণে জায়গাটা কিন্তু অত্যন্ত উন্নত এবং স্ট্র্যাটেজিক্যালি এই জায়গাটাতে কিন্তু অনেক ইম্পর্টেন্স আছে যারা যারা শাসন করতো সেখানে, সেই দিক থেকে দেখলে পড়ে, ঠিক আছে। যখনই হর্ষবর্ধন মারা গেল, এই সমস্ত শক্তিগুলো আরও শক্তিশালী হয়ে উঠলো, এই সমস্ত বংশগুলো আরও শক্তিশালী হয়ে উঠলো, ঠিক আছে। নিজেদের মধ্যে তারা জায়গাগুলোকে ভাগ করে নিতে শুরু করলো। এ হচ্ছে ব্যাপার। শুধুমাত্র যে এই বংশগুলোই ছিল সেটা কিন্তু না, আরও অনেক বংশ আছে, তোমাদের বইয়ের মধ্যে আছে, তোমরা দেখলে দেখতে পাবে, ঠিক আছে। কিন্তু আমাদের প্রত্যেকটা পড়ার প্রয়োজন নেই, আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটাই শুধুমাত্র পড়তে হবে, ঠিক আছে। এই কয়েকটা বংশ খুব শক্তিশালী ছিল আগেকার সময়, সেই জন্য আমাদেরকে এই কয়েকটা বংশকেই ভালো করে মন দিয়ে পড়তে লাগবে, ঠিক আছে। তো আমরা আগে দেখি পাল এবং সেন বংশ। এই পাল আর সেন বংশ ভারতবর্ষের কোন দিকে সব থেকে বেশি প্রভাব ফেলে? কোন দিক সেটা? সেটা হচ্ছে যে ভারতবর্ষের পূর্ব দিক, ঠিক আছে। তো যেটা আমরা যেখানে বসবাস করি, এক কথায় বাংলা বললে যাকে হয়, সেই পূর্ব দিকে এই পাল এবং সেন বংশ অনেক দিন থেকে কিন্তু রাজত্ব করে। তারা সেখানে তাদের যে রাজত্ব ব্যবস্থা সেটা তারা চালায়, তাদের শাসন ব্যবস্থা সেখানে চালায়, ঠিক আছে। তারপরে কি আছে? গুর্জর প্রতিহার। এই গুর্জর প্রতিহার যে বংশটা আছে, এই শক্তি আছে যে এটা কোথায় ছিল? এটা ছিল ভারতবর্ষে ঠিক এরকম জায়গাতে, মানে ভারতবর্ষের পূর্ব দিকে এই রকম জায়গাতে ছিল এই গুর্জর প্রতিহার, এরা ভারতবর্ষকে সেখান থেকে শাসন করত। আরেকটা আছে, সেটা কি? রাষ্ট্রকূট। রাষ্ট্রকূটকে আমরা দেখতে পেয়েছিলাম কোথায়? দক্ষিণ ভারতে, ঠিক এরকম জায়গাতে। এটা বাদ দিয়েও আরেকটা ছিল, কোনটা? সেটা হচ্ছে চোল। চোল রাজ্য যখন রাষ্ট্রকূট ছিল খুব শক্তিশালী, তখন কিন্তু অতটা বেশি প্রভাব ফেলতে পারেনি। যখন রাষ্ট্রকূট রাজ্যটা যখন দুর্বল হতে শুরু করলো, রাষ্ট্রকূট বংশ যখন দুর্বল হতে শুরু করলো, তখন কিন্তু চোল রাজ্য তাদের খেলা দেখালো, ঠিক আছে। চোল আছে ঠিক এরকম জায়গাতে, মোটামুটি একদম দক্ষিণ ভারতের নিচ দিকে, সেখানে আমরা চোল রাজ্যকে দেখতে পাই। তো এই গেল কথা। এখন কি আছে যে আমরা যেটা পড়বো, আমরা কি পড়বো? আমি তো শুধু বুঝাই বললাম, এখানে আমরা কি পড়বো? আমরা পড়বো দশম শতকের আগে যে রাজা মহারাজারা ছিল, যে যাদের নাম আমি বললাম, এরা কিভাবে ভারতবর্ষকে শাসন করত, তাদের শাসন কাঠামো কেমন ছিল, ঠিক আছে। সেই সময় কৃষিকাজ ব্যবস্থা কেমন ছিল,
অর্থনৈতিক ব্যবস্থা কেমন ছিল, এর সমস্ত কিছু আমরা জানব। সেই সময় রাজারা নিজেদেরকে কিভাবে প্রেজেন্ট করত জনতার সামনে, সেটাও আমরা ভালো করে আগে পড়ে নিব। না পড়লে কিন্তু আমরা দার্শনিকদের কিন্তু কোনো কথাই বুঝতে পারবো না, আমাদের কিন্তু তাদের কথাগুলো পড়া একদম ব্যর্থ হবে। ঠিক আছে, তো আমরা কয়েকটা বংশ সহকারে আরও অনেক বংশর নাম আসবে, তাদের নাম সহকারে দেখব যে এরা কিভাবে ভারতবর্ষকে শাসন করত, তাদের শাসন ব্যবস্থাটা কেমন। ঠিক আছে, যেমন ধরে নাও আমাদের এখন বর্তমান ভারতবর্ষে যেভাবে শাসন হয়, আমরা হচ্ছে লোকতান্ত্রিক দেশ, আমাদের ভারতবর্ষ ডেমোক্রেসি চলে আমাদের এখানে। ঠিক আছে, ঠিক সেরকম আগেকার সময় এই রাজাগুলো কিভাবে শাসন করত, তাদের স্টাইলটা কেমন শাসন করায়, সেই স্টাইলটাকে আমরা আগে বুঝে নেব, তাহলে আমাদের পড়াগুলো বুঝতে কিন্তু অনেক সুবিধা হবে। এখন আমরা দেখব যে এই সমস্ত রাজারা কিভাবে তাদের শাসন ব্যবস্থাকে পরিচালনা করত। ঠিক আছে, যেমন ধরুন পাল বংশ, সেন বংশ, তারপরে হচ্ছে চোল বংশ, রাষ্ট্রকূট, গুজর প্রতিহার, এই সমস্ত বংশগুলো তাদের শাসনকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যায় সেটাই একটু ভালো করে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো সর্বপ্রথম যেটা, রাজা যখন শাসন করত, রাজা শাসন করার সময় রাজা জনতার সামনে তাদেরকে নিজেদেরকে ঈশ্বর হিসাবে দেখানোর চেষ্টা করত। তারা বলতো যে আমরা হচ্ছে ভগবান আর তোমরা হচ্ছে আমাদের সেবক, তোমরা যদি আমাকে সেবা করো তাহলে সেই সেবা একেবারে ভগবানের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, আমরা হলাম ভগবানের দূত। ভিন্ন ভিন্নভাবে তাদের প্রজাদেরকে এই সমস্ত রাজারা, এই সমস্ত বংশের লোকেরা বোকা বানাতো। ঠিক আছে, তো কারণটা কি? কারণ প্রজাদেরকে যদি না বোঝানো হয় যে তারা ভগবান, তাহলে কিন্তু প্রজারা কিন্তু না হলে তাদেরকে সম্মান কিন্তু করবে না। ঠিক আছে, এটাও কিন্তু একটা ফ্যাক্টর যেটা আমাদের মাথায় রাখতে লাগবে। পাল বংশ যখন শাসন করতে শুরু করলো, বিভিন্ন রকমের উপাধি যেমন পরমেশ্বর, পরমভট্ট, মহাধীরাজ, এই ধরনের উপাধি তারা গ্রহণ করতে শুরু করলো। জনতাকে দেখানোর চেষ্টা করলো যে দেখো আমরা কতটা মহান, আমাদের মধ্যে কতটা মহানতা আছে, তোমরা আমাদেরকে সেবা করো। আরও এরকম অনেক দেখতে পাওয়া যায় এক্সাম্পল, যেমন ধরো সেন কি করে, যেমন বলা আছে ওড়িশা ভিক শঙ্কর, তারপরে ওড়িশা জনি শঙ্কর, তারপরে ওড়িশা মর্দন শঙ্কর, এই ধরনের তারা কি করে, তাদের উপাধি নেয়। ঠিক আছে, তো যেমন বিজয় সেন এই উপাধি নেয়, বল্লভ সেন এরকম উপাধি নেয়, লক্ষণ সেন এরকম উপাধি নেয়। এই সমস্ত উপাধি নিয়েও ওদের যখন আর হয়নি, তারা কি করে, তারা আরও উপাধি নিতে শুরু করে, যেমন অশ্বপতি, গজপতি, নরপতি, এই ধরনের আরও অনেক উপাধি তারা নিতে শুরু করে। তোমাদের টেক্সট বুকে লেখা আছে, তোমরা অবশ্যই সেগুলো পড়বে কিন্তু। ঠিক আছে, উদ্দেশ্য মানে আমাদের এগুলো কিন্তু খুব ভালো করে পড়তে লাগবে। এই উপাধিগুলো কোন রাজা, কোন বংশ, কি কি উপাধি ব্যবহার করতে, এগুলো কিন্তু পড়তে লাগবে তাদের প্রজাদের সামনে আসার জন্য। ঠিক আছে, এরপরে যেমন ধরো চোলরা কি করতো, গঙ্গাইকোণ্ড, চক্রবর্তীগণ, চোল মাতণ্ড, এই ধরনের উপাধি তারা ব্যবহার করত তাদের শাসন কার্য পরিচালনার জন্য। ঠিক আছে, আরও এরকম অনেক পাবে, যেমন রাষ্ট্রকূট, তারা পরমেশ্বর, মহারাজাধীরাজ, এই ধরনের উপাধি তারা কিন্তু ব্যবহার করত শাসন করতে। তো এগুলা কিন্তু খুব ভালো করে পড়তে লাগবে, তোমরা কিন্তু খুব ভালো করে এগুলো মুখস্থ করবে, কোন বংশ, কোন রাজা, কোন ধরনের উপাধি ব্যবহার করত তাদের শাসন কার্যকে পরিচালনা করতে। এমনকি যখন সুলতানি শাসন শুরু হলো, সুলতানরা যখন ভারতবর্ষে আসে, মোহাম্মদ ঘুরি যখন ভারতবর্ষে আক্রমণ করলো, গোটা ভারতবর্ষকে দখল করে ফেললো, ম্যাক্সিমাম জায়গা যখন দখল করে ফেললো, তার যখন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করলো, সেখানেও কিন্তু আমরা দেখতে পাই যে তারা বিভিন্ন রকম উপাধি গ্রহণ করছে ভারতবর্ষের লোকেদের সামনে নিজেদেরকে দেবতা হিসাবে প্রতিষ্ঠা করার জন্য। ঠিক আছে, তারাও অনেক রকম উপাধি গ্রহণ করে। ঠিক আছে, এরকম উপাধি আমরা মুঘলদের মধ্যে দেখতে পাই। ঠিক আছে, তো তারা বলতো আমরা ঈশ্বরের প্রতিনিধি, আমরা ঈশ্বরের ছায়া, জিল্লা ইলাহি। ঠিক আছে, তো এই ধরনের তারা অনেক রকম তারা উপাধি ইউজ করত তাদের শাসন কার্যকে খুব ভালোভাবে পরিচালিত করার জন্য। আমরা পড়ব ভারতবর্ষে যে সমস্ত রাজারা ভারতবর্ষকে শাসন করেছিল, তাদের মন্ত্রিসভা, তাদের মন্ত্রীদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল, সেটা আমরা খুব ভালো করে বুঝব। আমাদের একার পক্ষে কোনো কিছু কিন্তু পরিচালিত করা সম্ভব না, ঠিক সেরকম একটা রাজার পক্ষ কিন্তু সম্ভব না। আমাদের বাড়িতে বা যে কোনো কারোর বাড়িতে যখন পুজো হয় বা যে কোনো অনুষ্ঠান হয়, তখন যদি কয়েকজন লোক, মোটামুটি 100 জন লোক যদি নিমন্ত্রণ খেতে চলে আসে একসাথে, আমরা কিন্তু হিমশিম খেয়ে যাই। তাকে
সম্মান করতে, তাকে পরিবেশন করতে। ঠিক সেরকম একটা রাজা কিন্তু প্রত্যেক দিন করে অনেকগুলো লোক সংখ্যাযুক্ত একটা দেশকে কিন্তু বা একটা রাজ্যকে কিন্তু শাসন করে। তো তার কিন্তু অবস্থা কিন্তু একাই শাসন করলে খারাপ হয়ে যাবে। তো সেই জন্য রাজা একজন মন্ত্রীকে অথবা কয়েকজন মন্ত্রীকে সাথে নিয়ে রাখে, যাতে খুব ভালো করে প্রত্যেকটা জায়গায় যাতে সে শাসন করতে পারে এবং শাসন ব্যবস্থা যাতে পরিচালিত করতে পারে। তো আমরা সেটাই দেখব যে প্রত্যেকটা রাজবংশ, যেমন পাল, সেন, রাষ্ট্রকূট, গুর্জর প্রতিহার, তারপরে পরবর্তীকালে সুলতানি যে শাসন আসে তারা, এমনকি মুঘল শাসন ব্যবস্থা কিভাবে তারা পরিচালিত করত, প্রত্যেকটা দিক থেকে আমরা সেটা আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে? তো প্রধানমন্ত্রী কিন্তু থাকবে একজন রাজার সাথে। ঠিক আছে? তো পাল যুগে যখন প্রধানমন্ত্রী থাকতো তখন সেটা কি হতো, বংশানুক্রমিকভাবে থাকতো। যেমন ওর ছেলে থাকতো, তার ছেলে থাকতো, তার ছেলে থাকতো, এইভাবে করে পরপর করে বংশ পরম্পরায় কিন্তু থাকতেই থাকতো। যেমন আমাদের এখানে কি হয়ে থাকে যে জমি জায়গা পায় বংশ পরম্পরায়, ওর বেটা পায়, ওর বেটা পায়, ওর বেটা, বাপের বেটা কিন্তু এইভাবে কিন্তু পায়। ঠিক সেরকমভাবে কিন্তু এই পাল যুগে কিন্তু এরকম হতো, যারা প্রধানমন্ত্রী হতো তার ছেলেও প্রধানমন্ত্রী হতো, তার ছেলেও প্রধানমন্ত্রী হতো। এইভাবে পরপর বংশ পরম্পরায় কিন্তু এই প্রধানমন্ত্রীর পদ কিন্তু তার বংশের জন্যই শুধু থাকতো। এছাড়া আমরা পাল যুগে কিন্তু সেরকম কোনো মন্ত্রী কিন্তু পরিচয় পাই না। ঠিক আছে? আরও অনেক মন্ত্রী থাকতে পারে, শুধু যে মন্ত্রী একটাই হবে সেটা কিন্তু না, প্রত্যেকটা দপ্তর হিসাবে মন্ত্রী কিন্তু ভিন্ন হয়। ঠিক আছে? যেমন ধরে নাও, ফর এক্সাম্পল বলি, আমাদের ভারতবর্ষে বর্তমান সময় প্রত্যেকটা দপ্তরে কিন্তু ভিন্ন ভিন্ন মন্ত্রী আছে, যেমন রেলমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী। ঠিক সেরকমভাবে সেই সময় রাজারা যখন শাসন করত তাদেরও কিন্তু মন্ত্রী থাকতো। কিন্তু পাল যুগে কিন্তু আমরা ব্যতিক্রম দেখতে পাই, প্রত্যেকটা জায়গাতে কিন্তু মন্ত্রী থাকতো না, সেখানে থাকতো উচ্চ পদের কোনো কর্মচারী থাকতো, তাকে বেতন দেওয়া হতো, সেই বেতন নিয়ে সে সমস্ত কিছু পরিচালনা করত। যেমন ধরে নাও দেওয়া আছে এখানে উচ্চ পদস্থ যে সমস্ত কর্মচারী তারা কাজ করত, যেমন মহাকুমারমাত্য, এরা কি করতো, জেলা শাসনকর্তা ছিল। কোনো একটা জেলা আছে, সেই জেলাকে শাসন ব্যবস্থাকে এরা পরিচালনা করতো খুব ভালোভাবে। তারপরে আছে মহাদণ্ডনায়ক। ঠিক আছে? এরা বিচার ব্যবস্থাকে পরিচালনা করতো। আমাদের এখানে যেমন কি আছে, জজ আছে, জজ বিচার ব্যবস্থা পরিচালনা করে। ঠিক সেরকম সেই সময় কি ছিল, মহাদণ্ডনায়ক ছিল। সে ঠিক করতো তাকে শাস্তি দেওয়া হবে, কোন অন্যায় কেমন করে শাস্তি দেওয়া হবে, সমস্ত কিছু কিন্তু এই মহাদণ্ডনায়ক ঠিক করতো যে কাকে কেমন করে কিভাবে শাস্তি দেওয়া হবে। তারপরে মহাসন্ধি বিগ্রহ, এ কী করতো, এ হচ্ছে যুদ্ধ বা সন্ধি, যে সমস্ত জায়গাতে রাজা যুদ্ধ করত, কোথায় সন্ধি করতে হবে, কোথায় যুদ্ধ করতে হবে, কোন রাজার সাথে কেমন পরিচালনা করতে লাগবে, সমস্ত কিছু দেখত এই মহাসন্ধি বিগ্রহিক যে পদটা ছিল, এই পদে বসে থাকা ব্যক্তি, সে সমস্ত কিছু কিন্তু পরিচালনা করত। তো এই গেল পাল যুগ। এরপরে আসি সেন যুগ। ঠিক আছে? সেন যুগে যে প্রধানমন্ত্রী ছিল ওকে বলা হয় কি, মহামন্ত্রী বলা হয়। ঠিক আছে? ওকে কি বলা হতো, মহামন্ত্রী বলা হতো। আর বাদবাকি যত রকম ব্যবস্থা ছিল ঠিক সেরকমই একদম পাল যুগের মতোই ছিল। টোটালটা কিন্তু এই পাল যুগের মতো ব্যবস্থা কিন্তু আমরা সেন যুগও দেখতে পাই। এখানেও কিন্তু জেলা শাসনকর্তা, বিচার বিভাগ প্রত্যেকটা কিন্তু এরকম করেই ভাগ করে দেওয়া ছিল। এরপরে আসে চোল। ঠিক আছে? কিন্তু চোলদের কি হয়ে থাকে, চোলদের ব্যাপারটা একটু ভিন্ন রকম। চোলরা কোথায় ছিল আমি বলেছিলাম, চোলদের বাড়ি কোথায়, দক্ষিণ ভারতে। তারা দক্ষিণ ভারতে তারা শাসন করত। তো সেখানে কি হতো, সেখানে কিন্তু কোনো প্রধানমন্ত্রী থাকতো না, সেখানে ওরা দুটো পদ তৈরি করেছিল, একটা উচ্চ পদ, একটা নিম্ন পদ। ঠিক আছে? নিম্ন পদে যে সমস্ত লোকরা কাজ করত ওদের শিরুদমন বলা হতো, দনম বলা হতো, এবং যারা উচ্চ পদে কাজ করত ওদেরকে পেরু দনম বলা হতো। এই দুইটা নাম কিন্তু ভালো করে পড়বে, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো দুটো নাম ভালো করে পড়ে নিবে। এবং রাষ্ট্রকূট যে বংশটা আমরা পড়েছিলাম, রাষ্ট্রকূট বংশটা কিন্তু প্রায় একই রকম, যেভাবে পাল সেন যুগে শাসন হতো ঠিক একইভাবে রাষ্ট্রকূট বংশ কিন্তু শাসন ব্যবস্থা পরিচালিত করত পাল সেন যুগের মতো। এরপরে আসা যাক সুলতানি যুগে। সুলতানি যুগে কীভাবে পরিচালিত হতো, এখানেও সেম ব্যবস্থা, এখানেও সেম, শুধুমাত্র নামগুলো একটু ভিন্ন ভিন্ন হয়ে যায়। রাজা যখন যুদ্ধ করবে, তার দেশকে পরিচালনা করবে, সেখানে কিছু নির্দিষ্ট বিভাগ কিন্তু থাকবে। যেমন ধরো সামরিক বিভাগ। সামরিক বিভাগ মানে যেখানে যুদ্ধের অস্ত্রশস্ত্র রাখা থাকবে, প্রত্যেকটা সৈনিক রাখা থাকবে, সেখানে হচ্ছে ঘোড়া, হাতি যেগুলোতে যুদ্ধ করা হয় সব কিছু দেখাশোনা করা হবে, সেটাকে বলা হয়ে থাকে সামরিক বিভাগ। ঠিক আছে? ঠিক সেরকমই একটা সামরিক বিভাগ, এই দেওয়ানি আর্চ বলা হতো সুলতানি যুগে সামরিক বিভাগ।
বিভাগকে। কি বললাম? দেওয়ানি আর্চ, খুব ইম্পর্টেন্ট, ভালো করে এটা কিন্তু পড়বে। তাছাড়া আরও অনেক বিভাগ ছিল, যেমন ধর্মীয় বিভাগ, যেখানে ধর্ম নিয়ে বিশেষ কিছু কথা বলা হতো, বিভিন্ন ধার্মিক গ্রন্থ ব্যাপারে সেগুলো পাঠ করা হতো, সেগুলো পড়া হতো, সেখান থেকে জ্ঞান অর্জন করা হতো। ঠিক আছে, ধর্মের মধ্যে কোন বিষয়টাকে লোককে শোনানো হবে, কোনটা শোনানো হবে না, সেটা ঠিক করা হতো। ঠিক আছে, অনেক কিছু থাকে না, কুসংস্কারের ব্যাপার থাকে, সেগুলো যাতে না শোনানো হয়, অনেক ব্যাপার থাকে, তো সেগুলোর দিকেও নজর রাখা হতো। ঠিক আছে, ধার্মিক দিকগুলো কিন্তু দেখা হতো। যেমন ধর্ম বিভাগ কী বলা আছে? দেওয়ানি রিসলাত, রিসলাতকে বলা হতো কি ধর্ম বিভাগে পদে রাখা হতো। একজন ব্যক্তি যে সমস্ত ধার্মিক বিষয়গুলোকে পরিচালনা করবে, সব কিছু দেখবে, কোথায় কীভাবে চলছে, কীভাবে ঘটছে, এটাকেই বলা হতো ধর্মীয় বিষয় বিভাগ বা দেওয়ানি রিসলাত। তারপরে বিভিন্ন দলিলপত্র, দলিলপত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা রাজা যখন শাসন করবে, তার রাজ্য কোনটা, তার সীমানা কোনটা, সেটা দেখার জন্য দলিল কিন্তু খুবই ইম্পর্টেন্ট জায়গা। এমনকি প্রত্যেকটা কৃষকের কাছে, প্রত্যেকটা মজুরের কাছে বা প্রত্যেকটা লোকের কাছে কতগুলো জমি আছে, সে কতগুলো জমির উপরে বসবাস করছে, প্রত্যেকটা জিনিস ভালো করে নজর রাখতে গেলে দলিল একটা বিভাগ থাকা উচিত। সেই বিভাগে যে সমস্ত লোকরা কাজ করত, সেই পদের লোকেদের বলা হতো সংরক্ষক, মানে তারা সংরক্ষণ করত, তো তাদেরকে বলা হতো দেওয়ানি ইনসা। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এটা, দেওয়ানি ইনসা। দলিল বিভাগকে বলা হতো দেওয়ানি ইনসা, যেটা সুলতানি যুগে আমরা দেখতে পেয়েছিলাম। মুঘল যুগতেও কিন্তু একই রকম ব্যবস্থা চলে। মুঘল যুগে কি হয়, যখন মুঘলরা শাসন করতে শুরু করলো, সেই সময় একটু ভিন্ন রকম, ব্যাপারটা একই রকম। যেমন সেখানে কি হতো, প্রধানমন্ত্রী ছিল, প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলা হতো না, প্রধানমন্ত্রীকে বলা হতো কি ভকিল বলা হতো। ঠিক আছে, উকিল না, কিন্তু ভকিল বলা হতো। তারপর কি আছে, সামরিক বিভাগ, সামরিক বিভাগ এখানেও ছিল, যেমন মীর বক্সি। ঠিক আছে, মানে ব্যাপারটা এরকম যে রাজা তার সামরিক বিভাগটাকে খুব স্ট্রং রাখতো। কারণটা কি, সেই সময়, আগেকার সময় রাজায় রাজায় সব সময় যুদ্ধ হতো, কে কখন হামলা করবে, কাকে কখন হামলা করতে হবে, সেই বিষয়গুলোর দিক কিন্তু ভালো করে রাখা হতো, নজর রাখা হতো সেই দিকটাতে। তো সেই জন্য সামরিক বিভাগ খুব স্ট্রং হতো। ঠিক আছে, তো এই গেল সামরিক বিভাগ। তারপর প্রধান বিচারক থাকতো, কাজী উল কাজাত বলে এই ধরনের প্রধান বিচারকের পদ ছিল, যেখানে প্রধান বিচারপতি বসতো, সে বিচার করত, বিভিন্ন রকম কারাদণ্ডে দণ্ডিত করত, যারা অন্যায় করে, অত্যাচার করে লোকেদের উপরে, তাদেরকে দণ্ডিত করত। এইভাবে করে কিন্তু সেই সময় মন্ত্রী বিভাগ পরিচালিত হতো বিভিন্ন মন্ত্রীদের দ্বারা। কারণ রাজার একার পক্ষে কখনোই সম্ভব না, সে সমস্ত দিকে দেখবে, সামরিক বিভাগ দেখবে, দলিলপত্র দেখবে, রাজ্য দেখবে, লোকের ভালো মন্দ দেখবে, সব কিছু দেখবে, একটা রাজার পক্ষে কিন্তু কখনোই সম্ভব না। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। ফর এক্সাম্পল আরেকটা বলি, যেমন ধরে নাও যদি কোথাও বিয়ে বাড়ি হয়, বিয়ে বাড়িতে কিন্তু প্রত্যেকটা লোকের ভিন্ন ভিন্ন দায়িত্ব থাকে। যেমন কেউ রান্নাবান্নার দিকটা দেখে, কেউ সাজগোজের দিকটা দেখে, কেউ খাবার দাবারের দিকটা দেখে, কেউ ক্যাটারিংয়ের দিকটা দেখে। ঠিক আছে, তো প্রত্যেকটা দিকে কিন্তু ভিন্ন ভিন্ন করে থাকে। তো ঠিক সেরকমভাবে রাজাও কিন্তু প্রত্যেকটা জিনিস ভিন্ন ভিন্ন করে কিন্তু দেখার জন্য লোক রাখতো, এদেরকে বলা হতো মন্ত্রী। ঠিক আছে, আর যেখানে মন্ত্রী থাকতো না, সেখানে উঁচু উঁচু পদে কাজ করা কিছু কর্মী থাকতো, যারা সেখানে কাজ করত, তার বদলে তারা মজুরি পেত, এই মজুরি দিয়ে তাদের দিন চলতো। এই গেল আমাদের মন্ত্রিসভা। সেই সময় রাজারা তাদের রাজ্যকে খুব ভালো করে শাসন করার জন্য, রাজ্যের প্রত্যেকটা কোণাকে খুব ভালো করে শাসন ব্যবস্থা পরিচালিত করার জন্য রাজারা কি করত, প্রত্যেকটা রাজ্যকে, তাদের নিজেদের দখল করা অংশকে কয়েকটি ছোট ছোট প্রদেশে ভাগ করে দিত, এবং সেই প্রদেশগুলোকে কয়েকটা ছোট ছোট জেলাতে ভাগ করে দিত, যাতে খুব ভালো করে তারা শাসন করতে পারে। এমনকি সেখানে গ্রাম ছিল, অনেকগুলো গ্রামের সংগঠন ছিল, গ্রাম পঞ্চায়েত ছিল, এভাবে অনেক কিছু আমরা দেখতে পাই। যেমন ফর এক্সাম্পল আমরা যদি চোলদের কথা বলি, যারা দক্ষিণ ভারতে বসবাস করত, ওরা ওদের রাজ্যকে চোল মণ্ডলম বলতো, এবং তাদের যে রাজ্য সেটা নাম ছিল কি চোল মণ্ডলম, এবং তাদের জেলাগুলোকে ছোটো ছোটো অংশে ভাগ করত, এভাবে করে তারা তাদের শাসন কার্য চালাতো। একই রকম জিনিস আমরা দেখতে পাই পাল এবং সেন যুগে, সেখানে দেখতে পাই ভুক্তি। ভুক্তি মানে কি প্রদেশ, প্রদেশকে ভুক্তি বলা হয়ে থাকে। আর একটা কি দেখতে পাই বিষয়, জেলাকে বিষয় বলা হয়ে থাকে, জেলার নিচ দিকে বিভিন্ন ব্লক থাকে, বিভিন্ন মহকুমা থাকে, এইভাবে করে তারা তাদের শাসন ব্যবস্থা পরিচালিত করত। ঠিক আছে, যেমন ধরুন ভুক্তি আছে, বিষয় আছে, মণ্ডল আছে, পাইক আছে। মানে পাইক পরে হচ্ছে মণ্ডলের মধ্যে, ঠিক আছে, তো মণ্ডল পরে বিষয়ের মধ্যে, বিষয় পরে ভুক্তির মধ্যে, এইভাবে করে প্রত্যেকটা জায়গাকে তারা ভাগ করতো, যেটা খুব ভালো করে তারা শাসন কার্য চালাতে পারে। সুলতানি যুগও আমরা দেখতে পাই একই রকম, ইকতা দেখতে পাই।
মোহাম্মদ ঘুরি যখন ভারতবর্ষ দখল করলো তখন সে কী করলো, তখন সে তার যে সেনাপতি ছিল, যে সমস্ত মহান মহান যুদ্ধে পারদর্শী সৈনিক ছিল, তাদেরকে দিয়ে তিনি কী করেন, সমস্ত ভারতবর্ষকে দখল করার জন্য বিভিন্ন দিকে ছড়িয়ে দেয় এবং বলেন যে সমস্ত জায়গা তোমরা দখল করবা সেই জায়গাটা থেকে তোমরা রাজস্ব বা কর সংগ্রহ করবা। তো এইভাবে করে এই ইকতা ব্যবস্থা নিয়ে আসা হয়, তাকে ইকতা ব্যবস্থা বলা হয়ে থাকে। সুলতানি আমলে যখন মোহাম্মদ ঘুরি ভারতবর্ষের উপরে আক্রমণ করলো তখন সে কী করলো, বলল যে তার সৈনিকদের বলল তোমরা সমস্ত জায়গা দখল করো, দখল তোমরা যতটা করতে পারবা সেই জায়গার রাজস্ব বা কর তোমরাই সংগ্রহ করবা। তো এই গেল কথা। এর পরবর্তীকালে অবশ্য আলাউদ্দিন খলজি এই ব্যবস্থাটাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়, ঠিক আছে। এই ব্যবস্থা বেশি দিন টিকতে পারেনি। তো এই গেল একটা কথা। তারপর আছে মুঘলদের সময় কিন্তু একই রকম সিস্টেম ছিল। সেই সময়তেও কিন্তু মুঘলরা তাদের যে প্রদেশ ছিল সেগুলোকে সুবা বলতো, ছোট ছোট অংশে তারা ভাগ করতো, ভাগ করে শাসন কার্য চালাতো। এরপরে যেটা দেখবো আমরা সেটা হচ্ছে প্রত্যেকটা বংশের প্রত্যেকটা রাজা মহারাজার রাজত্বকালে কৃষকদের, শ্রমিকদের, যারা খেটে খাওয়া মানুষ, তাদের অবস্থা কিন্তু একটু ভিন্ন রকম ছিল, ঠিক আছে। প্রত্যেকের অবস্থা একটু ভিন্ন রকম ছিল। কখনো ভালো অবস্থা দেখতে পাওয়া যায়, কখনো খারাপ অবস্থা দেখতে পাওয়া যায়। তবে কৃষিকাজে ভারতবর্ষ কিন্তু খুবই উন্নত ছিল। সব রকমেরই প্রায় ফসল এখানে পাওয়া যেত, বিভিন্ন রকমের ফল এখানে পাওয়া যেত, ঠিক আছে। তো এই গেল কথা। তুলো, আখ, ঠিক আছে। তো আরও অনেক ফসল পাওয়া যেত। তোমরা শুধুমাত্র টেক্সট বুক থেকে একটু ভালো করে পড়ে নিও ফসলগুলোর নাম, বাস এইটুকু পড়লেই হবে। এরপরে যেটা সেটা হচ্ছে শিল্প। সেই সময় ভারতবর্ষে শিল্প কী কী ছিল, চিনি শিল্প ছিল, আখের থেকে বিভিন্ন রকম চিনি তৈরি হতো, ঠিক আছে, গুড় তৈরি হতো। তারপরে হচ্ছে তুলো থেকে বস্ত্র তৈরি হতো, তুলো শিল্প ছিল। এইভাবে করে অনেক শিল্প আছে। শুধুমাত্র নামগুলো তোমরা একটু দেখে নিবে যে কী কী শিল্প আছে না আছে, শুধু নামগুলো একটু পড়ে নিলে চলবে। বাস এইটুকু পড়লে আমাদের মোটামুটি কমপ্লিট। আমাদের মাথায় একটা মোটামুটি আইডিয়া চলে আসবে যে কিভাবে সেই সময় ভারতবর্ষ পরিচালিত হতো বিভিন্ন রাজাদের দ্বারা। যখন আমরা দার্শনিকদের কথাগুলো পড়ব তখন আমরা আরও ভালো করে পড়ব, ঠিক আছে। আর যখনই আমরা দার্শনিকদের কথাগুলো পড়তে যাব আমরা জিনিসগুলো খুব ভালো করে বুঝতে পারবো। কারণটা কি, আমরা আগে থেকেই একটু ধারণা নিয়ে রাখছি মাথার মধ্যে যে কীভাবে সেই সময় রাজাগুলো তাদের শাসন ব্যবস্থা পরিচালনা করতো। তাহলে আমাদের বুঝতে খুবই সুবিধা হবে অবশ্যই। তো ঠিক আছে, আজকের মতো এই অবধি এই ভিডিওটা, এটা পার্ট 1 ভিডিও। এরপরে যে সমস্ত ভিডিওগুলো আসবে আমরা আলোচনা করব কিভাবে দার্শনিকরা আমাদের ভারতবর্ষকে দেখতো, কোন জায়গা থেকে তারা আসতো, কিভাবে তারা আসতো, তাদের স্ট্রাগেলকেও আমরা দেখব। সেই সমস্ত দার্শনিকরা কিভাবে তাদের জীবনে স্ট্রাগেল করতো সেটা দেখেও আমরা কিছু শিখব, ঠিক আছে। অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। তোমরা এরপরে ভিডিওগুলো ভালো করে দেখবে, আরও ভালো করে বুঝতে পারবে। এটা মোটামুটি একটা ইন্ট্রোডাকশন ক্লাসের মধ্যে ছিল, যেখানে আমি শুধু তোমাদেরকে বললাম দশম শতকের আগের পরিস্থিতি কেমন ছিল, আর দশম থেকে সপ্তদশ শতকের মধ্যে কোন কোন রাজা মহারাজা ভারতবর্ষকে শাসন করত সেটাই শুধুমাত্র তোমাদেরকে আমি একটু বললাম। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পার্ট 2 ভিডিওতে। আজকের মতো বিদায়।